নীলার জন্য আজ তুই বেঁচে গেলি। ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সই করে দিস। আর হ্যাঁ, ওই বাড়িতে নীলার উদ্দেশ্য ভুলেও পা বাড়ালে তোর লাশটা টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দিব। কথাটা মনে রাখিস। আমি শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলাম। বিছানায় শুয়ে শুয়ে সকালের ঘটনাটা মনে করতে লাগলাম। কখন যে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি। সারা শরীরে প্রচুর ব্যথা, ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছি না। অনেক কষ্টে উঠে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে গেলাম। আমার পুরো চেহারায় কাছের ছোট ছোট টুকরো আটকে আছে। চেহারাটা আর আগের মতো নেই, ঠোঁট ফেটে গিয়েছে। 5 তলার ওপর থেকে যে নামবো সে শক্তিটুকু আমার নেই। এত পরিমাণ মেরেছে আমাকে। নীলা একবারেও জানতে চায়নি আমি কেমন আছি, কি অবস্থায়। আমার নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে আমার বন্ধু সজলকে ফোন দিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র অবলম্বন এই বন্ধু সজল। ফোন রিসিভ করতেই বললাম, কই আছিস তুই? ওপাশ থেকে বলল, কি হয়েছে তোর? কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কেন? আমি একদম ঠিক। একটু আমার বাসায় আসবি? আরে এতে আবার অনুরোধ করা লাগে নাকি? আমি এখনই আসছি। যাক, একটু স্বস্তি পেলাম। প্রাণ প্রিয় বন্ধুর কথা শুনে আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বন্ধু আসলো। আমার অবস্থা দেখে কেঁদে দিবে এমন অবস্থা তার। কি হয়েছে তোর? এই অবস্থা কিভাবে? কে করেছে বল আমায়? ইত্যাদি প্রশ্ন করা শুরু করলো। আমি তাকে সব কিছু খুলে বললাম। সে সব কিছু শুনে মূর্তির মতো বসে রইল। কারো মুখে কোনো কথা নেই, শুধুই নীরবতা। নীরবতা ভেঙে সজল বলতে লাগলো, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু মাথা এলাম। কষ্টের ভিতরটা দুমড়ে মুছতে যাচ্ছে। সজলকে বললাম, আমার একটা কাজ করে দিতে হবে। সে বলল, কি কাজ? তুই শুধু এতটুকু খোঁজ নিয়ে দেখ, ঠিক কি কারণে নীলা আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে। কি অন্যায় আমার। আমার অন্যায় হলে আমি মাথা নত করে মেনে নিব, তবু মিথ্যা অপবাদ সহ্য করব না। প্লিজ ভাই, একটু খোঁজ নিয়ে দেখ। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখছি। সজল আমাকে বলল। তারপর সজল আমাকে ব্যথার ওষুধ খাওয়ায় ও মাথায় ব্যান্ডেজ করে দেয়। তারপর চলে যায়। আমি বসে বসে ভাবছি, এই কি আমার সেই নীলা যে কিনা আমার সামান্য জ্বরে বিস্মৃত হয়ে পড়ত, আমার অসুস্থতা দেখলে অনেক সেবা যত্ন করত, সামান্য অভিমানে কেঁদে কেঁদে বালিশ বিছাত। কিন্তু আজ সেই নীলা নেই। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ চলে যায়। আমিও মোটামুটি সুস্থ হয়ে গেছি। সজল নিয়মিত খোঁজ খবর নিত, খাবার বাসায় দিয়ে যেত। 1 সপ্তাহ আমি চাকরিতে যেতে পারিনি দেখে চাকরি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার তাতে কোনো দুঃখ নেই। দুপুরের দিকে বসে বসে বই পড়তেছি, হঠাৎ দেখি বাসার মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, মা এই খাবারটা আপনার জন্য পাঠিয়েছে। শুনলাম ভাবি নাকি চলে গিয়েছে রাগ করে। আমি জবাবে শুধু হ্যাঁ বললাম। খাবার নিলাম হাতে, না নিলে আবার বলবে অহংকারী আমি। অনিচ্ছা সত্ত্বেও নিলাম। পরের দিন সকালবেলা বের হলাম একটা চাকরির জন্য। পথে সজলের সাথে দেখা। ওকে এ কথা বলতে বলল, আরে আমার অফিসে একটা পোস্ট খালি আছে, কাল থেকে জয়েন করিস, সমস্যা নেই। যদিও বেতন অনেক কম, তাও রাজি হয়ে গেলাম, কারণ আমার চলার মতো টাকা তো লাগবে। এভাবে কয়েকদিন কেটে যায়। নীলার কোনো খবর নেই, ফোনও বন্ধ। আমার বাসার মালিকের মেয়ে প্রায় খাবার নিয়ে আসে, মেয়েটাকে বাধা করা সত্ত্বেও নিয়ে আসে। একদিন দুপুরে মেয়েটা খাবার নিয়ে এসে আমার পাশে বসে পড়ে টেবিলে। আমি খাবার খাচ্ছি, এমন সময় আমার শ্বশুর মশাই আসলো। খাবার টেবিলে মেয়েটাকে দেখে বলল, আমি জানতাম তোর মতো লম্পট এর কারণে আমার মেয়ের জীবনে সুখ আসবে না।
একটা চলে গেছে, এখন আর একটা পেয়েছো। তুই একটা চরিত্রহীন। এই বলে একটা খাম আমাকে দিয়ে ছুরি মেরে বলে, যত তাড়াতাড়ি সই করবি তত তোর মঙ্গল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে বেরিয়ে গেল। আমার সাথে থাকা মেয়েটিও অনেক লজ্জা পেল। খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বসে পড়ে কাঁপা কাঁপা হাতে খামটা হাতে নিয়ে দেখে ডিভোর্স পেপার। আমার চোখ দিয়ে অশ্রু শ্রাবণ বয়ে নামতেছে। স্বয়ং নীলা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। চিৎকার করে বলতে ইচ্ছে করে, কি দোষ ছিল আমার, কি কারণে এমন করলো নীলা। আমি বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই, আমাকে বাঁচাও। ডিভোর্স পেপারে সই না করে সোজা বাসার নিচে যেয়ে 5 প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই সাইপাস কখনো হাত দিয়ে ধরে দেখি নাই আগে, আর আজ থেকে এটা আমার নিত্য সঙ্গী। এর মধ্যেই সজল ফোন দিয়ে যা বলল আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফোনের ওপাশ থেকে সজল বলতে লাগলো নীলা নাকি আমাকে পতিতালয়ে দেখেছে, আমি নীলার সাথে প্রতারণা করেছি, তার ভালোবাসার বিশ্বাস ভেঙেছি ইত্যাদি আরো অনেক কিছু বলল। নীলার বড় ভাইয়ের কাছ থেকে সজল খবরটা জেনে নেয়। হ্যাঁ, আমি পতিতালয়ে গিয়েছি, কিন্তু কোনো গিয়েছি নীলা একবারের জন্য কি জানতে চায়নি, আর জেনেই বা কি করবে। এমন স্থানে স্ত্রী তার স্বামীকে দেখলে সহজেই বিশ্বাস করে নেবে সে খারাপ, কিন্তু কেউ আমার মনের কথাটা জানে না। আমাকে একবারের জন্যই কথা বলার সুযোগ দেওয়া হয়নি। মনে মনে আল্লাহকে বলতেছি, হে আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করলে? আমি তো তোমার হুকুমের কোনো কমতি রাখিনি। চোখ দিয়ে পানি পড়তেছে, মুছে দেওয়ার মতো কেউ নেই। আমি কেন পতিতালয়ে গেছি এবার শুনি। বেশ কিছুদিন আগে আমি অফিস যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় এক বৃদ্ধা মহিলাকে দেখলাম রাস্তার পাশে বসে আছে, হাতে একটা ব্যানার, তাতে লেখা আমার মেয়েকে বাঁচাও, অত্যাচারের হাত থেকে রক্ষা করো ইত্যাদি। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমাকে খুলে বলুন। মহিলা বলতে লাগলো, আমার মেয়েকে পতিতালয়ে একদল প্রতারক চক্র বিক্রি করে দিয়েছে 5 বছর আগে। কত জায়গায় গিয়েছি বিচারের জন্য, কিন্তু বিচার পাইনি। তাই আমি আজ বাবা পথে পথে এই ব্যানার নিয়ে ঘুরি। নিজের অজান্তে চোখের কোণে পানি এসে গেল। তারপর ওনার কাছ থেকে মেয়েটির ছবি নিয়ে পতিতালয়ের ঠিকানায় চলে গেলাম। আমার দ্বারা যদি কোনো মা তার সন্তানকে ফিরে পায়, এর চেয়েও বড় কি আর হতে পারে। এসব ভাবতে ভাবতে পতিতালয়ে এসে ওইখানকার ম্যানেজারকে ছবি দেখে বললাম, এই মেয়েটি কি এখানে আছে? ম্যানেজার বলল, আছে। আমি মেয়েটিকে মুক্ত করে দিতে চাই, কত টাকা লাগবে মুক্তিপণ হিসেবে? ম্যানেজার জবাব দিল, 25,000 টাকা লাগবে। এই মুহূর্তেই আমার এত টাকা ছিল না, তাই বলে আসলাম কালকে আসবো। এই কথা বলে ওইখান থেকে চলে আসলাম। পরদিন টাকা নিয়ে আবার গেলাম, কিন্তু ম্যানেজার বলল আজকে হবে না, কিছুদিন পর আসেন। কি আর করার, কিছুদিন পর গিয়ে মেয়েটাকে মুক্ত করে তার অসহায় মায়ের কাছে ফিরিয়ে দিলাম। তিনি আমাকে দেওয়া করলেন, তোমার বউ সন্তান যেন সব সময় ভালো থাকে, পরিবারে যেন শান্তি থাকে। আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু কে জানে ওই বৃদ্ধার দেওয়া অভিশাপে পরিণত হবে। হয়তো নীলা আমার পিছু নিয়ে আমাকে ওই স্থানে ডেকে ফেলে, যার করুণ পরিস্থিতির শিকার আজ আমি নিজেই। কিন্তু নীলাকে একবারের জন্য জানতে চাওয়ার প্রয়োজন মনে করিনি। বাহ, কি সুন্দর নিয়তির খেলা। একজনকে মুক্তি দিয়ে এসে দেখি আরেকজন আমার কাছ থেকে মুক্তি নিয়ে নিছে। অনেকগুলো কষ্ট মনের ভিতর চাপা দিয়ে নিজেকে শক্ত করে নিলাম। পরের দিন সকালে অফিসে যেয়ে দেখি সজল মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? এরপর ও যা বলল আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঠাস করে বসে পড়লাম। নীলার নাকি সামনের সপ্তাহ বিয়ে, ছেলে আমেরিকা থেকে। আমার মনে হচ্ছে অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেছে আমার। সজলকে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছি তার কোনো ঠিক নেই। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলাম। ঘরে যেয়ে দেখি
দরজা খোলা। আশ্চর্য, আমি তালা মেরে গেছি। তখন মনে পড়লো নীলার কাছে একটা চাবি আছে, কিন্তু নীলা এখানে আসবে না, কিছুতেই ভাবতে পারছি না। রুমে যে বড় একটা ধাক্কা খেলাম। নীলার একটা জিনিসপত্রও নেই, ওর জামা কাপড় কিছুই নেই, ওর কোনো চিহ্ন এই ঘরে আর নেই। তার মানে নীলা আসছিল, এসে ওর সব কিছু নিয়ে গেছে। এক বুক হতাশা নিয়ে ছাদে বসে আছি আর ভাবতেছি, এইভাবে কি আমি বেঁচে থাকবো? একটা পুরুষ কখন কাঁদে যখন তার কষ্টের সীমা পার হয়ে যায়। সারা রাত ছাদে কাটিয়ে দিই। ভোরবেলা ঘরে যেয়ে আজকেও আবার মালিকের মেয়ে নাস্তা নিয়ে আস। কিছু বললাম না। রুম থেকে বের হয়ে নিচে যেতেছি, পেছন থেকে বললো, খাবেন না? আপনার চেহারা তো অনেক খারাপ হয়ে গেছে। আমি বললাম, কে তুমি? আর কেন বা আমার জন্য এত চিন্তা করো? মেয়েটির জবাব দিল, বারে একই ফ্ল্যাটে থাকেন, কেউ না হলে প্রতিবেশী তো মানুষ তো, প্লিজ খাবারটা খেয়ে নিন। আমি শুধু বললাম, আমার খিদে নেই। এই কথা বলে রাস্তায় আনমনে হাঁটতে লাগলাম। রাস্তায় আনমনে হাঁটতেছি, হঠাৎ সজলের ফোন। আবির, কই তুই? এই তো একটু বাসার বাইরে আসছি। তাড়াতাড়ি শপিং মলে চলে আয়। বারে, আজ তো দেখছি তোর খুব তাড়া। আরে আগে আয় তো। ঠিক আছে, আসতেছি। এই বলে শপিং মলের দিকে রওনা দিলাম। নিশ্চয়ই বন্ধুটি আমাকে ছাড়া শপিং করবে না, তাই দেরি না করে শপিং মলে চলে গেলাম। কিরে, তোর জন্য খুব তাড়াহুড়ো করে আসলাম, বল কি জন্য এত তাড়াতাড়ি? আরে বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে হঠাৎ করে, সামনে শুক্রবার বিয়ে। বলিস কি রে? তাহলে তো ভালোই হলো, তোর বিয়েটা একটু খেতে পারবো। বেস্ট ফ্রেন্ড বলে কথা। এই জন্যই তো তোকে ডাকা। আমার বিয়ের সব শপিং তুই নিজ হাতে করবি, তোর পছন্দই আমার পছন্দ। তাহলে তোর শপিংটা করিয়েই দিই। যা, এমন ভাবে বলছিস যেন আমি বাচ্চা পোলা পাই। আচ্ছা ঠিক আছে, চল সজলকে বিয়ের সমস্ত শপিং করিয়ে দিই। ওর ইচ্ছে মতো সব কিছু করি। ওর হবু বইয়ের জন্য আমার পছন্দ মতো শাড়ি কিনে দিই। নীল রং আমার আর নীলার খুব পছন্দ, আর সেই পছন্দের শাড়ি আজ সজলের বইয়ের জন্য নেয়। শপিং শেষে সজলের জরুরি ফোন আসে। সজল ফোন রিসিভ করতেই শুধু জোর গলায় বলে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। অনেকটা রাগী গলায় কথাগুলো বলে। এক পর্যায়ে সে শপিং মল থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। আমি বের হওয়ার সময় দেখি নীলা, তার বড় বোন আর বড় ভাই শপিং মলে ঢুকতেছে। নীলাকে আজ প্রায় 3 মাস পরে দেখলাম। মুখে চঞ্চলতার হাসি এখনো ফুটে আছে, নেই কোনো চিন্তার ছাপ, ঠিক আগের মতোই আছে। মনে হয় যেন কিছু হয়নি। আমার মন আর সায় দিল না। কিভাবে নীলার সাথে কথা বলা যায় সেই উপায় খুঁজতে লাগলাম। নীলারা শপিং করা শুরু করে দিল, আমিও ওদের পিছু নিলাম। হঠাৎ নীলা ওয়াশরুমের দিকে যেতেই আমি মনে মনে বললাম, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই পিছু পিছু ওয়াশরুমে গিয়ে দরজা আটকে পিছন থেকে মুখ চেপে ধরলাম। আমাকে দেখে নীলা চিৎকার দিতে গিয়েও পারল না। নীলা অগ্নির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মান অভিমান সব দূর করে আমি বলতে শুরু করলাম, কেমন আছো নীলা? তোর মতো ছোট লোক লম্পটের থেকে দূরে এসে অনেক ভালো আছি। এভাবে কথা বলছো কেন? আমি কি অন্যায় করেছি যার শাস্তি তুমি আমাকে এইভাবে দিচ্ছ? তুই কোনো অন্যায় করিসনি, সবই আমার নিয়তি। তোর মতো চরিত্রহীন বখাটে লোককে বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। নীলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ওরকম কোনো কাজই করিনি, বিশ্বাস করো, তোমার কসম খেয়ে বলছি। খবরদার, আমার কসম খাবে না। তোর মতো পাপিষ্ঠ লোক কখনো আমার কসম খেতে পারে না। আমি নীলার হাত ধরতে ঠাস ঠাস করে আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। আমায় তুই টাচ করবি না, শুনে রাখ। কিছুদিন পর আমি অন্য কারো বউ হতে চলছি, আর ভুলেই আমার সামনে আসবি না বলে দিলাম। তোর মতো ধোকাবাজের সাথে আমি 2 বছর সংসার করেছি। ছি ছি, আমার চিহ্নও যাতে তুই খুঁজে না পাস, এই জন্য আমি সবকিছু নিয়ে এসেছি। আর হ্যাঁ, বিয়ের দিন এসে ডাল ভাত 4টা খেয়ে যাওয়ার দাওয়াত রইল।
এই বলে নীলা ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নিজের স্ত্রীর কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করিনি। আমি পাথরের মতো শক্ত হয়ে গেছি। কথায় আসে না, অল্প শোকে কাঁদে, অধিক শোকে পাথর হয়ে গেছে। এই বুঝি দম বন্ধ হয়ে গেল, চোখের পানি সব শূন্য হয়ে গেছে। কার জন্য কাঁদবো যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? বাবা মা মারা যাওয়ার পর জীবনে লীলাকে পেয়েছি। স্বপ্নের মতো আমাদের সুখের সংসার এগোচ্ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ আমি নিঃস্ব। আমার আপন বলতে এখন আর কেউ নেই। নীলা জীবনেও আর আমার কাছে আসবে না, এটা তো প্রমাণ হয়েই। চাঁদে হাত দেওয়ার মতো, কল্পনা করার মতো আমার ভালোবাসাকে আমি আজকে নিজের হাতে মাটি চাপা দিলাম। নেই কোনো আশা আর ভরসা। বেঁচে থেকেও আমি যে মরে গেছি। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম। সারাদিন কিছুই খাইনি, আর খাবই বা কিভাবে? এইসব খবর শোনার পর গলা দিয়ে খামার নামবে কিনা আল্লাহ ভালো জানেন। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাত 10টা বাজে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঘুম ঘুম চোখে দরজা খুললাম। দরজা খুলে দেখি আন্টি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। আন্টি মানে বাড়িওয়ালি। শুনলাম তুমি নাকি সকাল থেকে কিছু খাওনি। মিশকার কাছে শুনলাম তুমি এই আজ 5 বছর থেকে আছো। কোনোদিন তোমার কোনো দোষ আমরা খুঁজে পাইনি। খুবই শান্ত প্রকৃতির একটা মানুষ তুমি। আমার তো কোনো ছেলে নেই, তোমাকে নিজের ছেলের মতো করে দেখি তা বাবা। তোমার এই অবস্থা কেন? চেহারার কোনো যত্ন নেও না? আর বৌমা আসবে না? আমি মনে মনে একটু স্বস্তি পেলাম। যাক, এই সময় একটু সহানুভূতি পেলাম। না মানে এই আন্টি আপনার বৌমা আমাকে বলতে গিয়েও আর পারলাম না। খুব কষ্ট হচ্ছিল। তিনি চলে গেলেন। ভাত নিয়ে 2-1টা লোকমা খাওয়ার পর আর খেতে পারিনি। বুকের ভিতর কষ্টগুলো জেগে উঠল। তখন একটা গান মনে পড়ে যায়। কেমনে যে দিন যায় আমার, কেমনে যে রাত যায়, একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই। বুকের ভিতর কষ্ট জমে, বুকের ভিতর কষ্ট জমে পার হয়ে যায়। বুকটা আমার কেন্দ্রে মরে, এবার আমায় ছাড়। রাতে কিছুতে ঘুম আসছিল না। উপায় না পেয়ে 3টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। আমি জানি ঘুমের ওষুধ ক্ষতিকর, কিন্তু ক্ষতি দিয়ে কি হবে? লাইফের সবচেয়ে বড় বড় ক্ষতি আমরা তো হয়েই গেল। দুপুর 12টায় ঘুম ভাঙে আমার। ঘড়িতে তাকিয়ে দেখে ভ্যাবাসাকা খাই। আজ আর অফিসে যাওয়া হবে না। তারপরও চাকরি না গেলে কি আর হয়? ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দিই। আরে আবির, এত দেরি কেন করো তোর? ঘুম ভাঙার মানুষ যে নেই। আচ্ছা যা, কেবিনে গিয়ে বস, আর দেরি করবি না। এই নে ফার্স্ট ইনভাইট তোকে দিলাম আমার বিয়েতে। ধন্যবাদ বলে বিয়ের কার্ডটা হাতে নিই, কিন্তু খুললাম না। অফিস শেষে বাসায় এসে দেখি দরজার সামনে একটা গিফট বক্স। আমাকে আবার কে গিফট পাঠাবে? বক্সটা হাতে নিয়ে রুমে গিয়ে খুলতে লাগলাম। খুব সুন্দর করে মোড়ানো বক্সটা আস্তে আস্তে খুললাম। খুলে দেখি একটা বিয়ের কার্ড। কনের নাম ইশরাত জাহান নীলা। বুকটা ধুক করে উঠল। বরের ডিটেলস আর পড়লাম না। আমার বুঝতে আর বাকি রইল না এটা নীলার কাজ। কাটা গায়ে লবণের সিটা দিয়ে কি মজা পায় সে। একটা মানুষ কতটা কষ্টের মধ্যে আছে সে কি উপলব্ধি করতে পারছে না, নাকি মজা নিতেছে? একজন স্ত্রী তার স্বামীকে তার বিয়ে কার্ড পাঠায়, কতটা হৃদয় ভঙ্গিতে কাজ এটা আমি আর নিতে পারছি না। এই কষ্ট মনে হচ্ছে ঘুমের ওষুধ দিয়েও কোনো কাজ হবে না। আমাকে ড্রাগ নিতে হবে। দেরি না করে অবৈধ দোকান থেকে সিরিজ আর পাওয়ারফুল কয়েকটা ড্রাগ নিয়ে আসলাম। সিরিজ পুষ্টিতেই আমি আর এই জগতে নেই, অন্য জগতে পাড়ি দিলাম, যে জগতে নেই কোনো টেনশন, চিন্তা, চাপ, শুধু ফ্রি মাইন্ড। মনটা একটু হালকা হালকা লাগছে। এভাবেই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর পাছর মাথা ব্যথা শুরু হয়েছে। আমি জানতাম এটা ড্রাগের রিয়াকশন। মাথা 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছি। এমন সময় সজলের ফোন। হ্যালো। কিরে দেবদাস, কি অবস্থা?
মনটা মনে দুমড়ে মুচড়ে যাবে এই অবস্থা। সজল হঠাৎ এরকম আচরণ করবে ভাবতেই পারিনি। আমি চাপা কণ্ঠে বললাম, হ্যাঁ ভালো আছি। আর বেশিক্ষণ নেই, মনে হয় তোর এই ভালো থাকার। কেন, কি হয়েছে সজল? তোর কারণে 2 বছর আমি কষ্টে ছিলাম। নীলাকে আমি ভার্সিটি থেকে ভালোবাসতাম, কিন্তু সেই আমাকে পাত্তাই দিত না। অবশেষে তোর মতো ছেলের সাথে বিয়ে হয় আমার ভালোবাসার। দিনরাত শুধুই তার কথাই ভাবতাম। আমি শান্তিতে ছিলাম না, তাই তোকেও দিব না। তোর জীবনটা নরকে পরিণত করে দিব। ওই দিন তুই পতিতালয়ে গিয়েছিস, আমি নীলাকে ফোন করে সব বলে দিয়েছি। ব্যাস, সম্পর্ক বিনা দোষে ফাটল ধরলো। অবশেষে নীলাকে আমি নিজেরই করে পাবো। নীলা কখনোই তোর আর চাইবে না। তার কাছে আমি তোকে বিষ বানিয়ে দিয়েছি। কাল বিয়ে, একবার এসে শেষবারের মতো দেখে যাস নতুন বধূর সাথে। হয়তো আর কখনোই দেখতে পারবি না। গুড লাক মাই ফ্রেন্ড। সজলের কথা শুনে 2 চোখ দিয়ে শ্রাবণ বেয়ে চলছে। বন্ধু হয়ে গলায় এভাবে ছুরি চালিয়ে দিল। কাল আমি শেষবারের মতো নীলাকে শুধু একবার দেখে যাব। আল্লাহ আমাকে ধৈর্য দাও। দোয়া করি নীলার জন্য অনেক সুখে থাকে যেন। এরপর নতুন ভাবে আমার জীবন গুছিয়ে নেব। সময় যেমন কার জন্য অপেক্ষা করে না, আমিও করব না। জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনের রং বদলে ফেলবো, আপন মানুষের আর অবহেলার পাত্র হব না। আজ শুক্রবার, এই দিনটা একটা পবিত্র দিন। আজ থেকে জীবন বদলে দেওয়া শুরু করব। আর আজই আবার নীলার বিয়ে। মনে মনে ভাবতেছি নীলাকে নিয়ে। নীলিমা, কেমন আছো তুমি? বড্ড জানতে ইচ্ছে করে। প্রতিদিন ভাবি তোমায় নিয়ে কবিতা লিখবো, লেখা হয় না এই ভেবে যদি বিরক্ত হও। যখন উদাস দুপুরে হিমের হাওয়া এসে তোমার চুলগুলিকে এলোমেলো করে দেয়, খুব ইচ্ছে করে আমার হাতের স্পর্শ দিয়ে গুছিয়ে দেই এলো চুলগুলি। ইচ্ছা করলেই যদি সব করা যেত, তবে ইচ্ছাগুলো অপূর্ণ থাকতো না। বুকের ভেতর যে যন্ত্রণাগুলি এত বোঝা হয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেয়, তুমি চলে যাবার পর বুঝেছি বারে বারে মনে পড়ে তোমার স্মৃতি। আমি মুছে ফেলতে চাই স্মৃতিগুলিকে, পারি না। স্মৃতিগুলো বড্ড কষ্ট দেয়। নীলিমা, তুমি একদিন বলেছিলে আমায়, মনে আছে তোমার? যদি শুভ্র নীল আকাশ মেঘে মেঘে ঢেকে যায়, চারোদিক অন্ধকার ঢেকে যায়, তখন আমি যেন তোমার কাছে ছুটে যাই। ওই মানে মন যেতে দেয়নি আমায় তোমার কাছে। নীলিমা, তোমার দেওয়া হলুদ পাঞ্জাবিটা পরে থাকি রোজ, তোমায় সব পাবো বলে। নিজেকে হেমু ভাবতে ইচ্ছে হয় এখন। ইচ্ছে হয় খালি পায়ে দুজন শিশির ঘাসে পা ভিজিয়ে দুজনে মিলে শিউলি ফুল কুড়িয়ে আনবো। তার হয়ে ওঠে কই। হয়তো তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই, তবুও ফিরে আসতে চাইলে এসো। কিছু দিতে না পারলেও এই বুকটা সেদিন পেতে দিব। আসবে তো নীলিমা? কিন্তু আবার ভাবনাগুলো কোনো কাজই আসবে না। নীলাকে শুধু এক নজর দেখে আজ থেকে এই প্রাণের শহর ত্যাগ করব। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। নতুন জীবনে পা রাখবো। মনে মনে একটু স্বস্তি পাচ্ছি। এ বন্ধু বান্ধব সব মায়া ছিন্ন করে চলে যাব নতুন কোনো জায়গায়। সকাল থেকে সজল ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করছি না। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি সজল দাঁড়িয়ে আছে। কিছু বলার আগে বলল, যদি ফ্রেন্ড মনে করিস, তাহলে আজকে অবশ্যই আমার বিয়েতে আসবি। এই বলে চলে গেল। আমি মনে মনে তাসছিলের হাসি দিয়ে বললাম, যাবো রে যাবো, তোর বিয়েতেই না গেলে কি আর হয়। দুপুরে নামাজ পড়ে এসে নীলার দেওয়া প্রথম বিবাহ বার্ষিকী গিফট পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে চলে গেলাম বেহার মতো বিয়ে বাড়িতে। চারদিকে অনেক জকজমক, আমার সেদিকে কোনো মাথা ব্যথা নেই। শুধু একবার নীলাকে বউ সাথে দেখবো, এটাই শেষ ইচ্ছা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। নীলাকে বউ সাথে নিয়ে আসা হলো। স্টেজে বসে আছে, মনে হচ্ছে একটা নীল পরি বসে আছে।
চোখের কোণ কিছু জল অজান্তে জমা হয়ে গেল। নিজেকে শক্ত করে চলে আসতে লাগলাম। এমন সময় সজলের আকুল আবেদন, বন্ধু প্লিজ একটা গান গেয়ে যা, তোর গলাটা অনেক সুন্দর, প্লিজ। না করতে পারলাম না, কারণ ছাত্র জীবনে সজল আমাকে অনেকভাবে সাহায্য করেছে। তার শেষ ইচ্ছাটা পূরণ না করলে আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব। গিটার হাতে নিয়ে সবার সামনে সুর ধরলাম। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারবার হয় না দাহন, আমি নিঃস্ব হলাম, ভালোবাসা হারালাম, ভালোবেসে কি পেলাম। গান শেষ করে এক মুহূর্ত সেখানে ছিলাম না, চলে আসলাম বাসায়। আজ মনের আকাশে অনেক কালো মেঘ জমা হয়ে আছে, বৃষ্টি হয়ে নামবে হয়তো। বাসায় এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। সব কিছু নিয়ে বের হব, এমন আন্টির প্রবেশ। বাবা কই যাচ্ছ তুমি? এই শহর ছেড়ে অজানায় পাড়ি জমাচ্ছে আন্টি। আমি মিশকার কাছে সব শুনেছি। আল্লাহ ওই মেমের কখনোই ভালো করবে না, একজন মা হয়ে বলছি। সিসি, অভিশাপ দিবেন না, শুধু দোয়া করবেন যাতে সারা জীবন সুখে থাকে। আর আমি যদি কখনো কোনো নিজের ভুল করে থাকি, মাফ করে দিন, হয়তোবা আর দেখা হবে না। কি কও বাবা, মায়ের কাছে সন্তানেরা সবসময় নিষ্পাপ থাকে। তোমার জন্য দোয়া করব সবসময়। আর যদি কখনো সময় পাও, এই হতভাগা মায়ের সাথে একটু দেখা করিও। এই বলে আন্টি আমাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে। আমিও কান্না ধরে রাখতে পারিনি। সবশেষে বিদায় নিয়ে রেল স্টেশনে বসে আছি, ঢাকা টু চট্টগ্রাম। ট্রেনের অপেক্ষায় যথাসময় ট্রেনও এসে গেল। আমিও পাড়ি জমালাম অজানা এক উদ্দেশ্যে। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অতীতের সব গ্লানি মুছে পেরেছি। একটা দুঃস্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল। আমি একটা সাংবাদিকের চাকরি করি, ভালোই চলে আমার দিন। কাল মাসের 3 দিন সময় ব্যয় করি পথশিশুদের সাথে। বেতনের অর্ধেক টাকা বরাদ্দ করি তাদের জন্য। একরকম অদ্ভুত প্রশান্তি কাজ করে মনের ভিতর। আমার তো কেউ নাই, তাদেরকে আপন করে নিয়েছি। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই। আজকে দেখা করতে যাব যিনি আমাকে নিজের ছেলে বলে ডেকেছে, তার সাথে খুব আনন্দ লাগছে মনের ভিতর। বাবা মা নেই তো কি হয়েছে, আমার জন্য আল্লাহ আরেকটা মাথা দিয়েছে। চট্টগ্রাম তো ঢাকা যাইতেছি, আর ভাবতেছি ফেলে আসা দিনগুলি। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর। আজ 6 বছর পর আসলাম, 6টা বছর কেটে গেল। আজ আবারও ঢাকায় ফিরছি। সব কিছু অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম অতীতের স্মৃতিযুক্ত আমার প্রিয় মানুষ, যাকে বলি আমার দ্বিতীয় মায়ের বাসায়। দরজার সামনে কলিং বেল বাজতেই দরজা খুলে দিল একজোড়া ঘন কালো চোখ, বিদ্যমান এক মায়াবতী মেয়ে। চিনতে কষ্ট হলো না, এটা যে মিশকা। আমাকে দেখে সালাম দিয়ে বলল, কে আপনি? হয়তোবা চিনতে পারিনি, আর চিনবে বা কেমন করে? 6 বছরে আমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছি। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আমি আবির, তোমাদের এখানে আগে ভাড়া থাকতাম। মেয়েটা অনেকটা হঠাৎ ভূত দেখার মতো চমকে গেল। ওহ, আবির ভাই যে, আসুন আসুন, ভেতরে আসুন। কেমন আছেন? মা সব সময় আপনার কথা বলে, মাঝে আপনার জন্য কান্নাও করে। আমি অবাক হলাম, যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরও মায়ার বাঁধনে আমাকে বেঁধে রেখেছে। মাঝে মাঝে রক্তের সম্পর্ক চেয়েও মায়ার বন্ধনটা অনেক বড় হয়। এমন সময় আন্টি আসলো, আমাকে দেখে আনন্দের চোখে জল ছেড়ে দিল। আমাকে ধরে বলল, বাবা তুমি যে আসবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। তোমার জন্য সব সময় দোয়া করি আমি। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আজ অনেকদিন পর কথাটা শুনলাম। যাও ফিরে আসো। আমি খাবার বেরিয়েছি। নিজের অজান্তে চোখে পানি এসে গেল। অফিস থেকে বাসায় আসলো নীলা সবার আগে এ কথা বলতো। এই ছিল আমার নিয়তি। একটা দীর্ঘশ্বাস নিলাম। ফিরে সবার সাথে দুপুরে খাবারটা খেয়ে
শুয়ে আছি। এমন সময় আন্টি সে বলল, বিকালে ফ্রি আছো? জবাবে হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখানে তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবই। বলছিলাম কি, মিশকা বিকালে একটু ডাক্তারের কাছে যাবে। একা একা যেতে একটু ভয় পাচ্ছে, তুমি সাথে গেলে ভরসা পেতাম। আরে আন্টি, এতে অনুরোধ করার কি আছে? আপনার ছেলেকে আবার অনুরোধ করা লাগে? আন্টি মুচকি আসলো, দেখে মনে হলো অনেক খুশি হলো। আচ্ছা বাবা, আমি এখন যাই, তুমি বরং রেস্ট নাও। বিকালে মিশকে একটা আকাশি কালারের শাড়ি পরেছে, কাছের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে নীলার কথা খুব মনে পড়ে গেছে। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। ডাক্তার দেখা শেষ, চেম্বার থেকে বের হব এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। পিছন ফিরে তাকাতে বড়সড় ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবার জেগে উঠল। এই যে নীলা, সামান্য একটি পরিবর্তন হয়েছে। শুধু মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে। চোখ জোড়া ছলছল করতেছে। আরো অবাক হলাম, তার হাতে 5-6 বছরের একটা ছেলে, একদম নীলার মতো দেখতে হয়েছে। নীলার চোখ থেকে পানি পড়তেছে। আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়ের জড়িয়ে যাব। তাকে সরি বলে মিশকাকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। মিশকাকে নিয়ে 6+2 মোট 8 বছরের কষ্টগুলো আমার ভেসে উঠল মনের ভিতরে। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছে না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না। সকালবেলা ঘুম ভাঙতে দেখি মিশকা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাননি, এখন কিছু খেয়ে নিন। না করতে পারলাম না, নাস্তা খেয়ে বসে আছি। মিশকে এসে বলল, ঘুরতে যাবেন? একটু বাইরে থেকে ঘুরে আসি, আপনার মন ভালো হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। মিশকাকে নিয়ে একটা পার্ক এলাম, ঢাকা বোটানিক্যাল পার্ক। গাছপালা সমৃদ্ধ এই পার্ক। একটু ঘোরাঘুরি করে পার্কের পাশেই একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে বসলাম। মিশকাও সাথে আছে। মেয়েটা খুব কম কথা বলে, সর্বভাষী যাকে বলা হয়। কফি অর্ডার করে খেতে লাগলাম। এমন সময় পিছন তাকাতে থেকে নীলা, কে আপনি, আর কি চাই? আপনি করে বলছো? দূর, আমি আপনাকে চিনি না। এমন ভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনো দেখাই হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। এই কথা বলাতেই আমার মেজাজটাই বিগড়ে গেল। মন চাচ্ছে কষিয়ে দুটো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে, তোর ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস, এই জন্য কিছু বলি নাই। মিশকাকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম নীলার চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি বা ওর কি হই আমার কোনো যায় আসে না। ও মরুক আর বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তারপরও বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছুটান আমাকে আটকাচ্ছে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। পরের দিন আমি বসে বসে নিউজ আপডেট করছিলাম ল্যাপটপে। এমন সময় আন্টি আসলো। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আন্টি বলেন, সমস্যা নেই। বলছিলাম কি বাবা, একা একা নিঃসঙ্গ আর কতকাল থাকবা? নিজেও তো একটা বিয়ে করে নিতে পারো। আন্টি, একাকী আমার নিত্য সঙ্গী। মনের কেউ নেই যাকে বিয়ে করব। মন ভাঙলে আর তো জোড়া লাগে না। তোমার কোনো আপত্তি না থাকলে একটা প্রস্তাব রাখতাম। জি বলেন আন্টি। আমি তোমাকে নিজের ছেলে হিসেবে সারা জীবন রাখতে চাই। কি আমার ছেলে হবে? নিষ্কাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমি পুরোই ভ্যাবাচাকা খেয়ে যাই। তোমাকে জোর করছি না, শুধু অনুরোধ করলাম। এই বলে তিনি চলে গেলেন। আমি বড্ড দোটানায় পড়ে গেলাম। একদিকে মিশকা, অন্যদিকে নীলা। পরেক্ষণে মনে হলো নীলার তো স্বামী, সংসার, ছেলে সব আছে, তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? শত হলো আমার প্রথম ভালোবাসা নীলা। ভুলে কি থাকা যায়? নীলার কথাগুলো ভাবতেছি, স্বার্থপরের মতো আমাকে একা করে দিল বিনা দোষে। আজ আমি নিঃস্ব, হয়তো এটাই নিয়তি। বিকালে বের হয়ে গেছি
অনেক রাতে বাসা ফিরলাম। কলিং বেল বাজতেই মিশকা দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল, কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করছে না। একটা মেয়ে আমার খুব কেয়ার নিতেছে, আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয় শুধু নীলাই থাকবে। এত রাতে বাইরে কি করেন? রাতে বাইরে থাকতে নেই। আমি কিছু বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল আসছে। সেন্ড করতে দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টু ঢাকা বদলি করা হয়েছে। কি আর করা, অন্যের অধীনে কাজ করলে এই অবস্থা হবে, তাহলে পথ শিশুদের কি হবে? দূর, এত চাপ মানুষ সহ্য করে নাকি? ওদের আমার এখন দোয়াই যথেষ্ট। রেডি হয়ে অফিসে রওনা দিলাম। আবির সাহেব, আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজে যেতে হবে। একজন রোগীর ইন্টারভিউ নিতে হবে। ওকে, যাচ্ছি। অফিস থেকে একটা বাইক দিছে, সে বাইকে করে চলে আসলাম মেডিকেলে। রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম। এমন একটা চিৎকার শুনতে পাই, পাশে নার্সকে জিজ্ঞেস করতে বলল, এখানে আজ 6 বছর থেকে একজন রোগী ভর্তি হয়ে আছে। তার পরিবার তাকে দেখাশোনা করছে। একটি অ্যাক্সিডেন্টে তার চলার সাথী পা কাজ করা বন্ধ করে দিছে এবং তার যৌনশক্তি চিরদিনের মতো নষ্ট হয়ে গেছে। কথাটা শুনে একটু অবাক হলাম। হাসপাতাল থেকে বের হয়ে এসেছি, তখনই মনে পড়লো রোগীটাকে একটু দেখে আসি। বেচারার খুব নির্মম অবস্থা। 201 নম্বর কেবিনে যেতে একটা অনেক বড় ধাক্কা খেলাম। এটা আর কেউ নয়, আমারই প্রাণপ্রিয় বন্ধু সজল। তার চেহারার খুবই করুণ অবস্থা। আমার চোখ টলমল করতেছে। শত হলেও আমার বন্ধু ছিল। সে আমাকে দেখা মাত্র লজ্জায় মুখ লাগালো। আমি তার কাছে গিয়ে বসলাম। মাথায় হাত বুলিতে কান্না শুরু করে দিল। বন্ধু, নীলা কেমন আছে? আমি জিজ্ঞেস করলাম। তোদের সংসার তো শুকে যাচ্ছে না? আমার দিকে সজল অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, ওই দিন তুই চলে যাওয়ার পর যখন কাজী সাহেব আসলো, তখনই নীলাম মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার এসে চেক আপ করার পর বলে নীলাম মা হতে চলেছে। সজলের কথা শুনে কান্না চেপে ধরে রাখতে পারিনি। আর ভাবতে লাগলাম, আমি তো তোকে কোনো অভিশাপ দিইনি। নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম। মনে হয় আল্লাহ অবিশ্বাস সহ্য করতে পারেনি। সজল আমার হাত ধরে বলতে লাগলো, নীলা তোকে খুব ভালোবাসে। আমার কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে। 6 বছর থেকে নাকি তোকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। তুই প্লিজ ওকে ক্ষমা করে দে, আর ওকে কষ্ট দিস না। আমি কিছুই বললাম না, চুপচাপ ওখান থেকে চলে আসলাম। রাতে বাসায় এসে ভাবতেছি, নীলাকে কি ক্ষমা করব, তবে ওকে আমার পাওয়া কষ্টগুলো ভোগ করতে হবে। মনে মনে প্ল্যান এঁটে ফেললাম। সকালে রেডি হয়ে অফিসে চলে গেলাম। ওখানে যেয়ে আমি পুরোই শখ খেলাম। আমার অফিসের এক্সিকিউট অফিসার যে নীলা, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আমার সহকর্মী ছিল এক মেয়ে কলিগ, তাকে পাল্টিয়ে ফেলতে হবে। যেই ভাবা সেই কাজ। হাই কিউটি, কেমন আছো? ভালো, আপনি? আমিও ভালো আছি। আমি আবির, চট্টগ্রাম থেকে এখানে বদলি হয়ে এসেছি। ওহ, ভালো তো। আর আমি আনিকা, আপনার সহকর্মী। এখন থেকে আমরা ফ্রেন্ড। দুপুরে কাজ শেষ করে আমার ডেস্কে বসে আছি, এমন সময় একটা বাচ্চা ছেলের আনাগোনা দেখলাম অফিসে। আরে এই তো সেই ছেলে যাকে নীলার সাথে আমি দেখেছি। আমি ডাক দিতে আমার কাছে আসলো। এখানে তুমি কার কাছে এসেছো? কেন? আম্মুর সাথে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। তোমার আম্মুর নাম কি? ইসরাত জাহান নীলা। বুকটা ধুক করে উঠল। তাহলে এটা আমার সন্তান। খুশিতে চোখে জল এসে গেল। ছেলেকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আজ এত দিন পর একটু প্রশান্তি লাগছে। আঙ্কেল আঙ্কেল, আপনি আমাকে আদর করলেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলেছে অপরিচিত কারো কাছে না যেতে। ছেলের কথা শুনে মনে মনে বলতেছি, আমি তোর বাবা, কিন্তু এখন পরিচয় দিব না। হ্যাঁ বাবা, আমি তোমার বন্ধু। আজ থেকে আমরা বন্ধু। বড় মানুষ আবার বন্ধু হয় নাকি? হয় বাবা, হয়। আচ্ছা ঠিক আছে, এখন আম্মুর কাছে যাই। আম্মু না হয় বকা দিবে। আচ্ছা যাও। নীলার কাছে আচ্ছা যে বলল, মা মা, আজ একটা লোক আমাকে খুব আদর করেছে আর বলেছে আমি নাকি তার বন্ধু। ও তাই বুঝি আমার সোনা বাবু? জানো মা, লোকটা খুবই ভালো।
আর অনেক সুন্দর। সুন্দর মানুষকে সুন্দরই বলে বাবা। মা, স্কুলে প্রতিদিন সবার বাবা আসে, তাদেরকে কত আদর করে। আমার বাবা আর আসবে না মা? ছেলের কথা শুনে নীলার বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের দোষে আর সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন মা? তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামতেছি আমি আর আমার কলিগ আনিকা। এমন সময় নীলাও নামতেছে। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়েছি। আমি দেখেও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তা জেলাস করার লোককে অনিকার সাথে সাথে হেসে খেলে কথা বলতেছি আর নামতেছি। পিছন ফিরে দেখি যে নীলার চোখ দিয়ে পানি পড়ছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বারে তাতে আমার কোনো যায় আসে না। আমিও খুব কষ্ট পাইনি। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো মিশকাও আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। কি আশ্চর্য, মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করে, কিন্তু কেন? আমি তো নতুন করে আর মায়ে জ্বলতে চাই না। আসলে নারীদের যে অনেক ধৈর্য আছে তা মিশকাকে না দেখলে বলতে পারবো না। আমি এসে দেখি খাবার টেবিলে ঘুমিয়ে পড়ছে। ডাকবো কি নাকি না ডাকবো না, মৃদু স্বরে ডাক দিলাম, মিশকা। আমার ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে পড়লো। আপনি কখন এলেন? আসলে চোখটা লেগে এসেছে, বুঝতেই পারিনি। না ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো। এত রাত জাগার কি আছে? আর কে বলেছে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতে? খাবারটা আমার ঘরে দিয়ে আসলেই তো হতো। বারে, আপনি সকাল থেকে না খেয়ে আছেন। আমি এটা মেনে নিতে পারছি না। এতে কষ্ট হওয়ার কি আছে? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। নিজের মনকে শক্ত করলাম, কিন্তু তবু কেন জানি মেয়েটার মায়ায় জড়িয়ে পড়ছি। না, কিছুতে জড়িয়ে পড়া যাবে না। আমাকে এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। রাতের খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি যে কেউ একজন ডাকছে, এই আপনি উঠুন, অফিস যাবেন না? আমি চোখ খুলে দেখি যে মিশকা দাঁড়িয়েছে। একটা আকাশি কালার শাড়ি পরেছে। শাড়িটা কোমরে গুজে রাখছে, একেবারে গিন্নি গিন্নি লাগছে। আসলে অ্যালার্ম বাজে নাই তো, আজকে তো একটু দেরি হয়ে গেছে। বেসরকারি চাকরি, একদিন না গেলে বছর অনেক কথা শুনতে হয়, এমনকি চাকরি থেকে বাদও করে দিতে পারে। তাই দেরি না করি অষ্টম থেকে ফিরে শুয়ে নিচে এলাম। দেখি যে আন্টি আর মিশকা খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবার শুধু মিশকার আন্টি আর কেউ নেই। আমিও নাস্তার টেবিলে বসে পড়লাম। বাবা, মিশকাকে একটু ভার্সিটিতে ড্রপ করে দিও তো, ওর আজকে পরীক্ষা আছে। জি আচ্ছা। খাবার শেষ করে রেডি হয়ে মিশকাকে নিয়ে বেরোলাম বাইকে করে। রাস্তায় দেখলাম নীলা গাড়ি করে অফিস যাইতেছে। রেল সিগন্যালে গাড়িগুলো আটকে পড়ছে। আমিও বাইক নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার পিছনে মিশকাকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছছে তা আমার দৃষ্টি এড়ায়নি। মিশকাকে ভার্সিটি গেটের সামনে নামিয়ে দিয়ে সোজা অফিস চলে আসলাম। অফিস এসে দেখলাম নীলা আমার কলিগ অনেকের সাথে হেসে কথা বলা শুরু করেছে। আমিও ভাবতেছি একটু ঝাল না দিলে কি আর হয়। হাই কিউটি। একথা শুনে নীলা পিছন ফিরে তাকায়। আমি সোজা পাশ কাটিয়ে আনিকার গা ঘেঁষে বসে পড়ি। আরে আবির যে, কেমন আছো তুমি? আমি কি আর ভালো, কত সুন্দরী কলিগ তুমি। আমার রাতে ঘুম তো একবারে কে নিলে তুমি। ও মা, তাই বুঝি? গো তাই। আবির তুমি এত দুষ্টু কেন? দুষ্টু না হলে তোমার মতো সুন্দরী কলিগ পেতাম? আমার কিচ্ছু চাই না, সারাদিন শুধু আমার পাশে বসে থাকলেই হবে। হইছে আর পাম মারা লাগবে না। এতে পাম মারার কি আছে? এই কথা বলে নীলার দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুলে উঠেছে। ও রাগ করলে আমার কি? রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোমাঞ্চের জায়গা নয়। জানো, দেখো না অফিসার ম্যাডাম কি বলে। আবির তুমিও না। এই কথা বলে নীলা চলে গেল। মা, আগামীকাল স্কুলে স্যারেরা বলেছে মা বাবাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবার বাবাকে নিয়ে যাও না। ছেলের কথা শুনে নীলা অনেকটা কষ্ট পেল। তখনই মনে পড়ল, আবিরের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নিবে না। না, আমার ছেলেকে আমি দেব। তার এই
নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগাতে দেব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। আবির আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিতেছে। সারা জীবন আবিরের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। যাক বাবা, এবার বুঝবো কারো মনে আঘাত দেওয়ার কষ্ট কেমন হয়। আমি আমার কাজ করে চলছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে আনিকার সাথে বসলাম। আমি তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে যাওয়ার সময় আনিকা বলতে লাগলো, থাক আর যেতে হবে না, আমার খাবারটা ভাগ করে দুজনেই খাবো। আমার বিপরীতে টেবিলে নীলা বসেছে। আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। আনিকা আর আমি খাচ্ছি। হঠাৎ করে আনিকার মুখে আমি লোকমা তুলে দিলাম। নীলার চোখ এড়ায়নি। নীলা সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেছে। এখন কেন চলে যায় নীলা? যখন তুমি বেনারসি শাড়ি পরে বিয়ের আসরে বসেছিলে, আমার ভিতর কি হয়েছিল একমাত্র আমি জানি। আর এতটুকু কষ্ট তোমার সহ্য হচ্ছে না? ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাসের একটা ব্যাপার আছে, যেটা কেউ বুঝে না। নিজের স্ত্রীকে অন্যের সাথে বিয়ের আসরে দেখে এর মতো কষ্টের ব্যাপার পৃথিবীতে আর একটাও নেই। কি ভাবছো আবির? এই তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? দূর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা বইয়ের চেয়েও বেশি হয়। এ মা, তাই বুঝি? মারবো একটা নাক বরাবর। 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলে? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে আমি কথা বলে আর পারবো না। দুপুরে খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখানেও কিছুই দেখা হয়নি। নীলার কেবিন দিয়ে যাইতেছি, এমন সময় শুনলাম নীলা কার সাথে ফোনে কথা বলছে আর কান্না করতেছে। আমার কাছে খুব খারাপ লাগলো। নীলার কান্না যে আমার একেবারে সহ্য হয় না। দেরি না করে ওখান থেকে চলে আসলাম। আগামীকাল একটু ছুটি নিতে হবে। অফিসের বসের কাছে যেয়ে একদিন ছুটি মঞ্জুর করে নিলাম। আজ আর অফিসে যাব না, ভাবলাম একটু ঘুরে আসি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়ল একটা স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়েছি কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবার বাবা মাকে ডেকেছে। আম্মু এসে শুধু স্যারের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু করে দিল। মনে মনে বলতেছি, আমি তোর বাবাই, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, নীলা না হয় নিষ্ঠুর, তাই বলে আমিও নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আমি আজ পুত্র পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, আজও ওই আঙ্কেলটা আমার স্কুলে এসেছিল, আমাকে অনেক আদর করেছে। ওই রকম যদি আমার বাবা হতো খুব ভালো হতো না মা? তোমাকে না বাধা করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? আচ্ছা, ঠিক আছে মা। নীলা এখন তার বাবার পাশে থাকে না, একটা ফ্ল্যাট নিচে সেখানে থাকে। অবশ্যই তার বাবা ভাইকে আমি খুব ভয় পাই। তারা মানুষের ভালো হলেও রাগের মুঠায় ওরা সব করতে পারে। এমন মেন্টালিটি লোকদের এড়িয়ে চলাই সেরাই। পরের দিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বলল, নীলা ম্যাডাম আপনাকে ডেকেছি। আমি দেরি না করে চলে গেলাম। আবির খান, আপনাকে যে নিউজ আপডেট করতে বলেছিলাম, আপনি শিরোনাম ছাড়া নিউজ দেখছেন কেন? আসলে ম্যাডাম, ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। আপনার জন্য অনেক বিতর্কীয় মন্তব্য শুনতে হয়েছে আমাদেরকে, আর ভুলে তো যাবেনি। সুন্দরী কলিগের সাথে নষ্টি ফুষ্টি করলেই তো সবাই ভুলে যায়। সরি ম্যাডাম। এমন সময় আসাদ এসে বলল, মা, এই আঙ্কেল আমাকে খুব আদর করে, তোমাকে এনার কথা বলেছিলাম। নীলা জিজ্ঞাসার সুযোগ দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না বাধা করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু কথা বলছো কেন? চুপ, একদম চুপ। বেশি পাকনা হয়ে গেছো না? আর এই যে মিস্টার আবির, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি
নাকি তুমি নিজেই? নীলা, খুব বলতে ইচ্ছা করছে। নীলা, কি দেখছো তুমি আমার মাঝে ফালতুর মতো কাজ চলা? বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দেবো নীলা, কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে আনিকাকে বললাম আমার সাথে ঘুরতে যাবে নাকি। আনিকাও রাজি হয়ে গেল। আমি আর আনিকা একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে আনিকা জিজ্ঞাসা করলো, মন খারাপ কেন আবির? কই কিছু না তো, এমনি। আচ্ছা, একটা কথা বলো তো আবির। কি? নীলা ম্যাডাম কিছুদিন থেকে তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বললে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, আবিরের সাথে তোমার কিসের এত সম্পর্ক? তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী। আরো অনেক কথা বলেছে। আচ্ছা, তোমার সাথে নীলা ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। আমাকে বলতে হবে আবির, বলো। নীলা আমার স্ত্রী। কথাটা বলতেই অনেকটা অবাক হয়ে আনিকা ভুরু কুঁচকে বলে, মানে? আমি পুরো ঘটনাটা বললাম। আনিকার দিকে তাকিয়ে দেখি আনিকা কাঁদছে। আমি বললাম, কাঁদছো কেন আনিকা? তুমি তো সত্যি অনেক ধৈর্যশীল। কান্না কান্না কণ্ঠে জবাব দিল আনিকা। বলল, আমি নীলাকে সবকিছু বলবো, ও তোমাকে মেনে নিবে। কিচ্ছু বলতে হবে না তোমাকে, যা করার আমি করব। তারপর আনিকাকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবা, এতটুকু। অনেকক্ষণ নীরব থেকে আনিকা মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে বাসা ফিরে আসলাম। মিশকা আমাকে ভাত বেড়ে দিল, আমি খাচ্ছি। এমন সময় মিশকা বলল, আপনাকে একটা কথা বলি। ও প্রথম মিশকা আমাকে কিছু অনুরোধ করলো। হ্যাঁ বলো। আমাকে আপনার কেমন লাগে জীবন সঙ্গী হিসেবে? অবাক করা প্রশ্ন। এটার মানে কি মিশকা? আমি আপনাকে খুব ভালোবাসি। 6 বছর সারাদিন সারা রাত আপনার কথা ভেবেছি। কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি অনেক বড় মনের একজন মানুষ। আমাকে আপনার মনে একটু জায়গা দিতে পারেন? মেয়েটার চোখে তাকিয়ে দেখি চোখে অনেক পানি টলমল করছে। সত্যিকারের ভালোবাসার বই প্রকাশ। একরকম একটা মেয়ে যার জীবনে আসবে, সত্যি সে ভাগ্যবান। আমি এখানে কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না। এখন যদি না করে দেই খুব কষ্ট পাবে। কথা ঘুরিয়ে বললাম, তোমার পরীক্ষা কেমন চলছে? ভালো করে পরীক্ষা দিচ্ছ তো? মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। হয়তো এমন উত্তর আশা করিনি, কিন্তু সে তো জানে না নীলা এখনো আমার অপেক্ষায় আছে। জানলে হয়তো এ কথা বলতো না। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে, কিন্তু মিশকা আজ আর আমার ঘুম ভাঙাতে আসলো না। নাস্তার টেবিলে গিয়ে দেখি নাস্তা আগে রেডি করা, কিন্তু কিছুদিন আগে নাস্তা মিশকা নিজের হাত দিয়ে প্লেটে তুলে দিত। মেয়েটার হঠাৎ এত পরিবর্তন কিভাবে আসলো? না, আমি সব ভাবছি, কেন? আমার তো সে কেউ নয়, তাহলে অজানা মায়াজলে বারবার আটকে পড়ছি কেন? চোখের সামনে একবারের জন্য মিশকাকে দেখলাম না। অফিসের জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় মিশকা আমার রুমে আসলো, হাতে টিফিন বক্স। আপনার দুপুরের খাবার। তাকে দেখে চেহারাটা অনেকটা শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে গেছে। মনে হয় সারা রাত অনেক কান্না করছে। আমি আর কিছু না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। গিয়ে দেখি আনিকা আর নীলা বসে বসে কাজ করছে। হাই জানু, কেমন আছো? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। নীলার দিকে তাকে দেখি রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এত বড় লোকটাকে বাবু বলছে। নীলা বিড়বিড় করে বলল, আচ্ছা জানো, আমি এখন যাই। মা, একটা ফ্ল্যাং কিস ছুঁড়ে মারলাম। ভালো লাগছিল তাই অফিস ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? আম্মু অনেক পচা, আমার সাথে অনেক রাগ করে। তাই বুঝি বাবা? হুম, ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় নীলা আসলো ছেলের খোঁজে। তোমাকে না বলছি এখানে না আসতে বাবু, আসলে কেন? এই বলে ছেলেকে আমার হাত থেকে নিয়ে যাওয়ার জন্য আসলো। দাঁড়াও নীলা। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমার স্বামীর। কেন, আপনার কি হয়েছে? তা তোমার স্বামীটাকে জানতে পারি?
আপনাকে না জানলেও চলবে। অবশ্য আপনার মতো চরিত্রহীনকে আমার নিজের সম্পর্কে না বলাই ভালো। এই কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারি ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিলাম। নীলার চোখ দিয়ে পানি পড়তেছে, গালগুলো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার সত্যি করে বলো নীলা, না হয় আমার চেয়ে কেউ খারাপ হবে না। তোমাকে বলে কি লাভ? আর কে বা হও তুমি আমার? তাসলির হাসিতে বললাম, ন্যূনতম লজ্জা থাকলে নিজের স্বামীকে রেখে আরেকজনের সাথে বিয়ের পিড়িতে বসতা না। আচ্ছা, তুমি কি আমাকে ভুল বুঝে আমার বন্ধুর কথা মতে আমাকে ডিভোর্স দিয়েছো? একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করনি? কোনটা ঠিক কোনটা বেঠিক অবশ্যই তোমার এক পুরুষ দিয়ে হয় না, আরও লাগবে। আমাকে বললেই তো হতো। এক পুরুষ দিয়ে আমার চাহিদা মেটে না, আমি স্ব ইচ্ছায় মুক্ত করে দিতাম তোমাকে। এই কথা বলার সাথে সাথে নীলা আবিরের কলার চেপে তুলল আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো আবির, আর একটাও বাজে কথা বললে খুন করে ফেলবো। আমি এক ঝটকায় নীলার হাত ছাড়িয়ে পিছন থেকে হাত দুটো মুসলিয়ে ধরে বললাম, তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সত্য কথা বললে তো গায়ে লাগবে। আহ, আমার লাগছে খুব, ছাড়ো প্লিজ। সারার জন্য তো ধরিনি, আগে বলো আমার কথাটা সত্য নাকি মিথ্যা। নীলা চুপ করে আসে, তাহলে আমি ধরে নিব সব সত্য। তোমার যা ইচ্ছে মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। ওয়েট ওয়েট, এত অস্থির হচ্ছে কেন? সবে তো শুরু, আগে বলো এই সন্তান কার? চুপ, কি হলো বলো না কেন? চুপ, আরে বলছো না কেন? চুপ, কি হলো বলো। জোরে একটা ধমক দিয়ে বললাম। নীলা শুধু কেঁদেই চলছে। আঙ্কেল আঙ্কেল, তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। নীলা ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, শক্ত করে জড়িয়ে ধরে আসে, মনে হচ্ছে আমি সুমিরে তার ছেলেকে নিয়ে যাব। নীলা ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদে চলেছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, নীলা এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও বলবে বা কেন? নিশ্চয়ই কোনো আকাম কুকুমের ফসল। নীলার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি কথা বললে ওই স্থান ত্যাগ করলাম, অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। বলবো না আবির, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধুই তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র অবলম্বন। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। নীলা মনে মনে কথাগুলো বলতেছে। মা মা, তুমি কি ভাবছো? ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেছে বলো না মা, বলো। কিছু না বাবা, এমনি। এমনি তো কেউ মারে না মা, স্কুলে স্যাররা পড়া না দিতে পারলে খুব মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই, তাই তোমাকে মেরেছে। ছোট বাচ্চার মনের পরিধি যতটুকু সে হিসেব করে বলেছে কথাটা। নীলা কিছু না বলে ছেলেকে কোলে করে নিচে নেমে এলো। আবির অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসলো। মিশকা আর আগের মতো আবিরের সামনে আসে না। কেমন তার চেহারাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। একটা মেয়ে চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে, নিজেরই খুব কষ্ট হচ্ছে। এভাবে কেটে যায় একটি মাস। এই এক মাসে আমি নীলাকে যথেষ্ট অবহেলা করছি। এমন কোনো দিন নেই যে নীলাকে আমি কাঁদাইনি। আনিকার সাথে প্রতিনিয়ত প্রেমের অভিনয় করে গেছি। নীলা এতে খুব কষ্ট পেয়েছে, আর আমিও পেয়েছি নীলার কষ্টে কষ্ট পেয়ে। অফিস শেষে আজ তাড়াতাড়ি বাসা আসলাম। এসে দেখি আন্টি কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আন্টি? মিশকা আজকাল কেমন যেন মরা হয়ে থাকে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আজ বিকেলবেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে, এখনো জ্ঞান ফেরেনি। কথা শুনে বুকের ভিতর মুচড় দিয়ে উঠল। মিশকার রুমে যেয়ে দেখি নিষ্পাপ এক মুখ ঘুমিয়ে আছে। দেরি না করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর আমাকে কেবিনে ডাকলো। রোগী আপনার কি হয়? কি জবাব দেবো বুঝতে পারছি না। একটু ভেবে বললাম, আমার বোন। আসলে নিয়মিত খাবার না খাওয়াতে, শরীরের অবহেলা করতে আর অতিরিক্ত মানসিক চিন্তার কারণে তার বলে ডাক্তার থামলো। কি হয়েছে স্যার? তার দুটো কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। কথা বলার সাথে সাথে আমার মাথার জন্য আকাশ ভেঙে পড়ল।
বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার জন্য মেয়েটার আজ এই অবস্থা। মেয়েটার কাছে আজ আমি অপরাধী হয়ে গেলাম। এখন কি উপায় ডাক্তার? 1 সপ্তাহের মধ্যে একটা সুস্থ সবল কিডনি প্রতিস্থাপন না করতে পারলে মারাও যেতে পারেন। নিজের চোখ দিয়ে অজান্তে পানি পড়া শুরু করে দিল। অনেকক্ষণ ভেবে ডাক্তারকে বললাম, আমি একটা কিডনি দেব। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আপনি আমার কিডনি দিয়ে মিশকাকে বাঁচিয়ে দেবেন। আপনি কি বলছেন এসব? আমি ঠিকই বলছি, আমার জন্য আস্থার এই অবস্থা, তাই প্লিজ আমার কিডনিটা নিন। সত্যি আপনি খুব বড় দিলওয়ালা ব্যক্তি। আজকাল আপনার মতো মনোবাদী ব্যক্তি পাওয়া খুবই দুষ্কর। এক মহৎ ভাই আপনি, যে কিনা নিজের বোনের জন্য কিডনি দান করতে কোনো দ্বিধাবোধ করে না। আপনি 225 নম্বর রুমে চলে যান, সেখানে আপনার অপারেশন হবে। আবিকে অপারেশন করিয়ে তার দেহ থেকে একটা কিডনি বের করে মিশকা দিয়ে প্রতিস্থাপন করা হয়। আজ 5 দিন হয়ে গেল আমি হাসপাতালে আছি। আজকে আমাকে রিলিজ করে দেওয়া হবে। মিশকার কেমনি যেয়ে দেখি এখনো জ্ঞান ফেরেনি। মাথায় আস্তে করে হাত বুলিয়ে পড়লাম, আমায় ক্ষমা করে দিও মিশকা, আমি তোমার ভালোবাসার যোগ্য নয়। একটা নার্সকে ডেকে একটা কাগজ আর এক কলম নিয়ে নিলাম আর মিশকার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। প্রিয় মিশকা, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমার উপর অনেক জুলুম করে ফেলেছি। তোমার ভালোবাসাকে আমি অবহেলা করেছি, বুঝতে পারিনি তোমার ভালোবাসা। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি বলেছো আমার মনটা অনেক বড়, কিন্তু বিশ্বাস করো এই বড় মনে শুধু আমার কষ্ট ছাড়া আর কিছুই নেই। তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি, তাই ভালোবাসা স্বরূপ আমার নিজের একটা কিডনি তোমার দেহে দিয়ে দিলাম। এটা ছাড়া আমি কিছুই দিতে পারিনি। যতদিন বাঁচবা আমার এই সামান্য উপহারটা তোমার সাথে থাকবে। এটা কি ভালোবাসা নয়? তোমার সামনে আসতে আমার প্রচুর সংকোচ হয়, তাই আজ থেকে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আন্টিকে বলিও আমাকে যাতে ক্ষমা করে দেয়। এটি তোমার প্রিয় আবির ভাই। চিঠিটা নার্সকে দিয়ে আসলাম আর বলে এসেছি মিশকাকে যেন এটা দিয়ে দেয়। আজ আন্টির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নতুন বাসা নিয়েছি। 2 দিন রেস্ট নেওয়ার পর অফিসে গেলাম, যে দেখি নীলা আজ আসেনি। অনেকটা অবাক হলাম। অফিস শেষে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভাবতেছি নীলা কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই। ওকে ছাড়া আমার একা ভালো লাগে না। আনিকাকে ফোন দিয়ে ওর কাছ থেকে নীলার বাসার ঠিকানা নিলাম। বাসায় গিয়ে কলিংয়ের বাজতেই আসাদ মানে আমার ছেলের দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বলল, আঙ্কেল। এমন সময় নীলা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো, কোনো লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার, আমার ছেলেকে ছুবে না। এটা আমারই ছেলে নীলা। না। না মানে? এখনই ডিএনএ টেস্ট করাবো। তোমার যা ইচ্ছা করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না। এই বলে আসাদকে জড়িয়ে ধরে নিলাম। আমি হেসকা একটা টান দিয়ে আসাদকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাইতেছি, এমন সময় নীলার চিৎকার, আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ, আমার বুক খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবু সোনাকে। আমি কোনো কথায় কান না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। নীলা আমার পায়ে পড়ে গেল। তোমার 2টি পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না। এই বলে কাঁদতে লাগলো। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে আসাদকে নিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল আঙ্কেল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না, বলো আমাকে বাবা বলো। আমি তোমার বাবা। সত্যি বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। কে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা বাবা। বলো। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমায় না, আমাকে না পেলে মা মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভিতরটা ঘন্টা বেজে উঠল। নীলা যদি সত্যিই কিছু করে ফেলে, এমনিতে যে রাগ 7-5 না ভেবে আসাদকে নিয়ে নীলার বাসায় রওনা দিলাম। বাসা যে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি নীলা বেজতে পড়ে আছে। কপাল ফেটে একটু রক্ত বেরোচ্ছে, হাত দিয়ে রক্ত পড়ছে, সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বরে গা পুড়ে যাচ্ছে। সারাত মাথায় জল ফুটে দিলাম। নিজ হাতে বাসায় রান্না করেছি, নীলাকে নিজের হাতে খাইয়ে দিলাম। আজ 6 বছর পর নীলার এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে মনের ভিতর। কিন্তু নীলার এখনো জ্বর কমনি। রাতে
নীলার মাথার কাছে বসে আছি। এমন সময় জ্বরের ঘরে নীলা বলে উঠল, আর কত কষ্ট দিবে আমাকে বলো আবির, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলো আমার প্রচুর কষ্ট হয়, মনে হয় যেন মারা যায়। আমি জানি তুমি এখনো বিয়ে করো নাই, আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো, আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। জানি তুমি আনিকাকে বিয়ে করবে, ওই দিন যখন তুমি আনিকাকে আমার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছো, জানি ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে, আর করি নাই। এই বলে নীলা চোখের জল ফেলতে লাগলো। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে। আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জ্বরের ঘুরে এসব বলতেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি যে নীলা আগের মতো আমাকে জড়িয়ে শুয়ে পড়েছি। নীলার থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন আর জ্বর নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নীলাকে না ডেকে ফিরে শুয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় নীলার বাসায় আসলাম। নীলার কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে আদর করে চলে আসবো, এমন সময় নীলার ডাক। আবির, জি বলো নীলা। তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? ধরে নাও আমার জীবনের এটাই শেষ ইচ্ছা। মনের ভিতর ওলট পালট হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। চাপা কণ্ঠ জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবন আর কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো সব? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছাটা পূরণ করো। এই বলে নীলা আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা নীলা নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা নেই। রাতের ঘটনা মনে করতে নিজের উপর রাগ ঘৃণা হচ্ছে, কিন্তু নীলাও তো নেই, আমার ছেলেটাও নেই। বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আমার মনে হচ্ছে নীলা আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে একদম বন্ধ হয়ে এখনই মারা যাব। অফিসে খোঁজ নিয়ে দেখি নীলা চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু ও যাবেটা কই? বাবার বাসায় যাবে। আর দেরি না করে যত ভয় আসে সব কাটিয়ে রওনা দিলাম নীলার বাবার বাসায়। কিন্তু সেখানে গিয়ে বর্ষত ধাক্কা খেলাম। বাসায় তালা মারা, কেউ নেই। মনে হচ্ছে এখানে কেউ থাকে না। এক বুক হতাশা নিয়ে ফিরে আসলাম বাসায়। এক সপ্তাহ কেটে যায়, নীলার কোনো খোঁজ খবর নেই। আয়কাকে ফোন দিয়ে বলতেই সে বলল, গতকাল নীলা ম্যাডামকে দেখেছি ছেলেকে নিয়ে শপিং মলে কেনাকাটা করতে। শপিং মলের ঠিকানা নিয়ে চলে গেলাম সেখানে। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, গতকাল একজন মহিলা আসছিল এখানে কেনাকাটা করতে, হাতে একটা বাচ্চা ছেলেকে নিয়ে। হ্যাঁ এসেছিল তো। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, কিন্তু কোথায় গেছে আপনি বলতে পারবেন? তাকে দেখলাম যে ক্যাম্পেইন অফার 2019। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, এটা কিসের অফার? যারা 2000 টাকার উপরে কেনাকাটা করে তাদের জন্য এটা একটি লটারির আয়োজন করা হয়েছে। ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট গুঁজে দিয়ে বললাম, ইশরাত জাহান নীলা এই নামে কাউকে দিছেন নাকি? লটারির টিকিট একটু চেক করে দেখুন তো, আর আমাকে তার ডিটেলস দিন। ম্যানেজার ল্যাপটপ চেক করে বলল, হ্যাঁ গতকাল তিনি এই টিকিট পেয়েছে। দেরি না করে ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এখন যদি ফোন দেই আমার গলার আওয়াজ শুনলেই ফোন কেটে দিবে। আনিকাকে ফোন দিয়ে নাম্বারটা বললাম, দেখো তো আনিকা, এই নাম্বারটার লোকেশন বের করা যায় কিনা। কিছুক্ষণ পর আনিকা জানালো মিরপুর 7 নম্বরে বর্তমান অবস্থান করছে। আনিকা আমাকে লোকেশন ট্যাগ করে দিয়ে দিল। আমি ওই ট্যাগ ইউজ করে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ঠিকানায়। একটা বাড়ির সামনে আসলাম। বাড়িটা খুবই সাধারণ। ভিতরে প্রবেশ করে দরজায় কর্নালাম। নীলার মা দরজা খুলে, মানে আমার শাশুড়ি দরজা খুলে দিল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ভাবতেই পারিনি হয়তো আমাকে দেখতে পারবে এইভাবে। আরে আবির বাবা, যে ভিতরে আসো, কেমন আছো? নীলার বাবা এবং ভাই আমাকে দেখে বুকে জড়িয়ে নিল আর বারবার ক্ষমা চাচ্ছে। নীলার বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। আমিও চোখের পানি আটকাতে পারিনি। সব শেষে নীলার রুমে গেলাম। নীলা বসে বসে ফোন টিপছে। আমিও আসতে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তুমি এখানে কেন এসেছো? যাও, চলে যাও, গো। বারে, আমি আমার বউয়ের বাড়িতে আসছি। আমি কারো বউ নয়, তুমি চলে যাও। আনিকা না হলে খুব কষ্ট পাবে। আমার থেকে ছাড়ার জন্য চেষ্টা করছে। আমিও আরো শক্ত করে জড়িয়ে ধরে আসি। ছাড়ো বলছি, ছাড়ো। নিজের বউকে ধরছি,
ছাড়বো কেন? আমি তোমার কেউ নয়, কেউ না আমি তোমার। আচ্ছা, যদি কেউ না হয় তাহলে ওই দিন রাতে আমি তোমার কাছে ছিলাম, নিজেকে যে আমার কাছে বিলিয়ে দিছ। নীলার মুখে কোনো কথা নেই, চোখ দ্বারা টলমার করতেছেন। বলো নীলা, ওই দিন আমি তোমার কে ছিলাম? জানি তুমি বলতে পারবে না, কারণ সত্য সবার মুখে দিয়ে বের হয় না। নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু নীলা, একেবারের জন্য কি আমাকে বিশ্বাস করতে পারোনি, নাকি তোমার ব্যর্থতা? নীলা ফুপি ফুপি কাঁদছে, চোখের জল মুছে দিতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমাকে কেউ ছিনে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও আবির, তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে আবার কাঁদতে লাগলো। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোমার আবির তোমার ওপর কোনো রাগ করেনি, তোমার উপর অসন্তুষ্ট হয়নি। এমন সময় আমার ছেলেটা আসলো। বাবা বাবা, তুমি শুধু মাকে আদর করবে, আমাকে করবে না? অভিমানী সুরে বলল। ছেলেকে কোলে নিয়ে বসে আছি। নীলা আমাকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার কোনো নাম নিশানাও নেই। হয়তো আর ছাড়বে না, সারা জীবন এভাবে আগলে রাখবে। ভালো থাকুক তাদের এই পবিত্র বন্ধন, দোয়া করি যাতে সুখে থাকে। গল্পটি এখানে শেষ করা হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।